নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, 272 জন এমিনেন্ট সিটিজেন, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটিজেন ভারতবর্ষের, তারা একটা চিঠি লিখলেন এবং যে চিঠিটা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখা হলো তেমনি সামগ্রিকভাবে মনে করা হচ্ছে। এবং এই চিঠির মূল বিষয়বস্তু ভোট চুরি এবং ইলেকশন কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট হয়ে উঠেছে। এই মুহূর্তে বিহার ভোটের রেজাল্ট সামনে চলে এসেছে এবং 14ই নভেম্বরের পর থেকে সারা দেশে যে কথাটা ঘুরে বেড়াচ্ছে যে বিহারের যে পরিমাণ জয় ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ বিভিন্ন পার্টিগুলো পেয়েছে, সেটা খুব একটা স্বাভাবিক নয়। এই জয়ের ব্যবধান হওয়ার কথা ছিল না, কোনো এক্সিট পোল সেই জয়ের কথা বলতে পারেনি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে যে চিঠিটার কথা বলে আপনাদেরকে শুরু করলাম, সেই চিঠিটা লিখেছেন 16 জন এক্স জাজ, ভারতবর্ষের 16 জন এক্স জাস্টিস, তারাই চিঠির অংশ। তার সঙ্গে 123 জন রিটায়ার্ড বিউরোক্র্যাটস, তারাই চিঠির অংশ। তার সঙ্গে 14 জন ফরমার অ্যাম্বাসেডর, অর্থাৎ ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তারা বিভিন্ন দেশে ছড়িয়েছিলেন সারা পৃথিবীতে, তারাই চিঠির একটা পার্ট হিসেবে সই করেছেন। এবং অবশ্যই 133 জন আর্মড ফোর্সের অফিসার, টোটাল 272 জন এমিনেন্ট সিটিজেন, ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ নাগরিক। তারা প্রত্যেকের নাগরিকই খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে। কিন্তু এই যে 272 জন, তারা বিভিন্ন ক্ষেত্রে দেশকে সার্ভ করেছে বিভিন্ন সময় তাদের সারা জীবন ধরে। এবং তারা একটা চিঠি যখন লেখে, সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, অবশ্যই সেই চিঠির গুরুত্ব অত্যন্ত বেশি থাকে। এবং এই মুহূর্তে এই চিঠিটার যে বিষয়বস্তু, সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং ভোট চুরি, এবং উদ্দেশ্য করে কাকে লেখা হয়েছে? রাহুল গান্ধীকে। তেমন ভাবেই, যদিও চিঠিতে টু বা ফ্রম এইটা কোথাও লেখা নেই, কাকে উদ্দেশ্য করে টু রাহুল গান্ধী এরকম ভাবে লেখা নেই, তবে এই চিঠির মূল যে বিষয়বস্তু, সেটা কিন্তু কোথাও গিয়ে সরাসরি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। তেমন একটা খোলা চিঠি ঘুরে বেড়াচ্ছে। আপনাদের বলবো চিঠির মূল বিষয়বস্তু কি। দেখতে থাকুন শেষ অব্দি এই ভিডিও, অবশ্যই স্কিপ না করে দেখুন এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে? বিহার ভোট যখন হয়ে গিয়েছে, মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে ভোট চুরি করে একটা সরকার তৈরি হচ্ছে। এই প্রশ্নটা সাধারণ মানুষ এই মুহূর্তে বুঝতে শুরু করেছেন এবং সোশ্যাল মিডিয়ার যুগে সেই প্রশ্নটা ফোনে ফোনে ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে কোন কোন পদ্ধতিতে। এবং সেটা কংগ্রেস কিন্তু কোথাও গিয়ে সমর্থ হয়েছে যে ভোট চুরিটা যে হচ্ছে, এই বিষয়টা অন্তত মানুষকে বিশ্বাস করাতে। তা না হলে আপনারা মনে করে দেখুন যে অমিত শাহ যখন বিহারে গিয়ে বলছিলেন যে রাহুল গান্ধী রিসেন্টলি এখানে যাত্রা করে গিয়েছেন না, কি নিয়ে যাত্রা করেছে আপনারা বলুন তো? সঙ্গে সঙ্গে সামনে বিজেপির মানুষ বলে উঠলেন ভোট চুরি। এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে একদম মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন রাহুল গান্ধী। এটা তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, জীবনের একটা বিরোধী দলনেতা হিসেবে বা বিরোধী নেতা হিসেবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং সেই জায়গা থেকে এই যে 272 জন, তাদের বক্তব্য কিন্তু অন্য ধরনের। তারা বলছেন এই মুহূর্তে গভীর চিন্তা যে ভারতবর্ষের লোকতন্ত্র সোজা বল প্রয়োগের মাধ্যমে নয়, বরঞ্চ তার মূল সংস্থার ওপর হচ্ছে, অর্থাৎ মূল সংস্থার উপর আঘাত করা হচ্ছে। এবং সরাসরি রাহুল গান্ধীর নাম নিয়ে বলা হচ্ছে, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা লোকসভায় ভোট চুরি নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু তিনি তার কাছে আদপে কোনো প্রমাণ নেই, এই কথা বলছেন এই 272 জন। এবং তারা এসআইআর নিয়ে, ইলেকশন কমিশনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে, 12টা রাজ্যে যে এসআইআর হচ্ছে, বিহারে যে এসআইআর হয়ে গেল, সেগুলো নিয়ে অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন সেই 3 পাতার একটি চিঠিতে। কিন্তু এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন কিন্তু পাল্টা সেই চিঠির যে শেয়ার করা হয়েছে তার নিচে কমেন্ট বক্সে উঠছে, এবং আমাদের পক্ষ থেকেও বেশ কিছু প্রশ্ন উঠবেই। তার কারণ এই 272 জন এমিনেন্ট সিটিজেন, তাদের যে কৃত্য কর্ম, সেগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না। তারা সবাই খুবই গুণী মানুষ এবং মেধাবী মানুষ, এবং তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দেশকে সম্মানিত করেছে তাদের কাজের মাধ্যমে। কিন্তু তারা যখন এই প্রশ্ন তুলছে, তখন কিছু কিছু জিনিসপত্র মনে করিয়েই দিতে হয়। বিহারে যখন ভোট চলছিল, যখন নির্বাচনী বিধি লঙ্ঘন করে সম্পূর্ণভাবে একটা সরকার, নীতিশ কুমার সরকার 10,000 টাকা করে 1,21,00,000 মহিলার খাতায় প্রাথমিকভাবে ফেলে দিলেন 17ই অক্টোবর, 26শে অক্টোবর পর্যন্ত, তাও না হয় মানা গেল। কিন্তু তার পরবর্তীতে ভোট যখন চলছে, 3রা নভেম্বর, 7ই নভেম্বর, অর্থাৎ 6 নভেম্বর একটা ভোট হয়ে গিয়েছে, 7ই নভেম্বর তার পরবর্তী 10,000 টাকা পড়ছে। সেইগুলো কি কোথাও একটা চিঠির বিষয় হতে পারতো না? যে ইলেকশন কমিশন এটাকে সরাসরি একদম নজরআন্দাজ করে গেল কি করে, ইগনোর করে গেল কি করে?
এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। তার সঙ্গে বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন বিষয়। যখন হরিয়ানার রাহুল গান্ধী 5ই নভেম্বর যে বৈঠকটা করলেন, প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে তিনি দেখিয়ে দিলেন একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি। 22 বার একদম সরাসরি হরিয়ানার ভোটার লিস্টে তিনি ভোট দিয়েছেন, ভারতবর্ষে হরিয়ানা শহরে এসে ভোট দিয়েছেন, অথচ তিনি জানেনই না। সেই রকম ছবি যখন একদম সরাসরি রাহুল গান্ধী দেখিয়ে দিলেন, কিংবা 7ই অগস্ট রাহুল গান্ধী যখন কর্ণাটকের ভোটার লিস্টে দেখিয়ে দিলেন যে কিভাবে ভুয়ো ভোটার, একটা বাড়ির অ্যাড্রেসের মধ্যে 500 মানুষের ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, সেগুলো যখন সামনে বেরিয়ে আসছিল, তখন কোনোভাবেই কোনো কথা কেন বললেন না তারা কেন প্রশ্নটা করলেন না? তারা তো আমাদের থেকে অনেক গুণী বেশি মানুষ। ভারতবর্ষের অ্যাম্বাসেডর মানে অবশ্যই তারা একদম রীতিমতন বিভিন্ন পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন পৃথিবীর কাছে। সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে যে প্রশ্নটা তুলছেন, রাহুল গান্ধী নাকি দেশের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে বিভিন্ন পদ্ধতিতে মেলায়েন করার চেষ্টা করছে, অর্থাৎ তাদের সম্বন্ধে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সেই বিষয়টা নিয়ে তারা অবশ্যই চিন্তিত, এবং দেশের মানুষ হিসেবে প্রত্যেকের মতামত একদম পেশ করার স্বাধীন একটা জায়গা রয়েছে, এবং সেই জায়গা থেকে তাদের চিঠিটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু আরো বিশেষ কিছু বিষয় এই মুহূর্তে তুলে ধরতেই হয়। এই চিঠিটা যখন মিডিয়াতে সব সময় একদম প্রচার করা হচ্ছে, বিভিন্ন যে মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে দেখানো হচ্ছে দেশের 272 জন এই ধরনের মানুষ, যার মধ্যে 16 জন এক্স জাস্টিস ছিলেন, 123 জন রিটায়ার্ড বিউরোক্র্যাট ছিলেন, 14 জন ফর্মার অ্যাম্বাসাডার ছিলেন। ভারতবর্ষের অ্যাম্বাসাডার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। 133 জন আর্মড ফোর্সের অফিসার ছিলেন। তারা যখন একটা চিঠি লিখছেন, তারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে যখন দেখানো হচ্ছে, তাহলে এই মুহূর্তে মিডিয়ার যে কার্যকলাপ, মিডিয়া যেভাবে সম্পূর্ণ বিভিন্ন জায়গাগুলো থেকে খবরগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছে, 10,000 টাকা দেওয়া হচ্ছে, সেটাকে একদম বিভিন্ন ভাবে বলা হচ্ছে, এবং ভোট চুরি প্রসঙ্গটা, রাহুল গান্ধীর প্রসঙ্গটা একদম এড়িয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় একদিনের জন্য চালানো হচ্ছে। তার পরবর্তীতে এই যে কংগ্রেস বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট গুলো করছে, সেইটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। সেইগুলো নিয়ে তারা একটু বক্তব্য রাখতে পারলেন না যে মিডিয়া কেন এরকম পক্ষপাত তুষ্ট আচরণ করছে। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণভাবে ইউটিউবে যে প্রশ্নগুলো তুলছি, সেই প্রশ্নগুলো সব সময়কে আপনারা দেখতে পান টিভিতে। টিভির কটা মিডিয়া চ্যানেল এই প্রশ্নগুলো তোলে? এই প্রশ্ন অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং তার সঙ্গে তাৎপর্যপূর্ণ যেটা, যে বিভিন্ন ভাবে অপারেশন সিন্দুর হয়ে গেল, অপারেশন সিন্দুরের পর আবারও কয়েক মাসের ব্যবধানে দিল্লিতে, রাজধানী শহরে যে ধরনের আতঙ্কী হামলা হলো, সেই হামলাটা কার দোষে হলো, এবং সেটা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করা তো দূরের কথা, তিনি কোনো কথাই বললেন না যে কারা করেছে, কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো কথা এখনো পর্যন্ত বেরোয়নি। বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার পাটনা সম্বন্ধে খুব চিন্তিত এই মুহূর্তে। পাটনায় কার সরকার তৈরি হবে, কিভাবে তৈরি হবে, কোন কোন ইকুয়েশন কাজ করবে, সেগুলো নিয়ে। সেটা তার অবশ্যই কাজ একটা, তিনি ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মুহূর্তে দিল্লিতে মানুষ শ্বাস নিতে পারছেন না বলে দিল্লির যন্তর মন্তরে প্রতিদিন মানুষ হরতাল করছেন, অর্থাৎ পিউরিফাইড এয়ার দিল্লিতে নেই। সেই জায়গাগুলো নিয়ে এই 272 জন, তাদের চিঠিতে একটা অংশ উঠে এলো না কেন? এবং সবকটা জিনিস, এই যে চিঠিটা লেখা হলো, সেটা কবে প্রকাশিত হলো, এই গুরুত্বপূর্ণ বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখার মতন। সেই দিন প্রকাশিত হলো, অর্থাৎ গতকাল প্রকাশিত হলো, যখন কংগ্রেসের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করে বলা হলো, পবন খেরা এবং কেসি বেণুগোপাল বললেন বিভিন্ন প্রেস মিডিয়াকে, সেটা আমরা আপনাদের দেখিয়েওছি, যে 1 তারিখ থেকে যে শীতকালীন অধিবেশন শুরু হবে, সেখানে আমরা ভোট চুরি, সেখানে আমরা এসআইআর কিভাবে এই বিভিন্ন 12টা রাজ্যে হচ্ছে, যার মধ্যে বিভিন্ন রাজ্যগুলোতে ভোট আছে, তার আগে চটজলদি এসআইআর করার একটা বিষয়, সেগুলোকে তুলবো। সংসদের অভ্যন্তরে আমরা সংসদের একদম প্রতিরোধ করে তুলবো। এবং অবশ্যই ভোট চুরি এই বিষয়টা কিন্তু গতবার যে আমরা দেখিয়েছিলাম আপনাদের, বারংবার প্রতি মুহূর্তের আপডেট দেখিয়েছিলাম, বাদল অধিবেশন, সেখানে উঠেছিল। এসআইআর এর প্রসঙ্গ তখন থেকে প্রস্তাবিত হয়েছিল, সেখানে উঠেছিল। এবং এই যে বিষয়গুলো যখনই একদম সামনে আনা হবে, ইলেকশন কমিশন তাদেরকে আবারও কাঠগড়ায় দাঁড় করানো হবে সংসদের অভ্যন্তরে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে।
তখন এই বিষয়টা একদম চিঠিটা সামনে এলো। অর্থাৎ কোথাও গিয়ে কি কারোর পক্ষ থেকে কারোর পক্ষপাত তুষ্ট হয়ে এই চিঠিটা সামনে এলো? নাগরিক সমাজের নাম করে কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা কি এই চিঠিটাকে কন্ডাক্ট করলো? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা এই চিঠির কি রকম ব্যাখ্যা আপনাদের নিজেদের মতন করে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।